নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের যে জন্মছক তৈরি হয় এবং সেই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী আমরা কিন্তু পরিচালিত হই। কখনো খুব ভালো দিকে যান, কখনো খুব খারাপের দিকে চলে যান। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, প্রতারিত করে দেওয়া বা কোনো রকমের শত্রুতার কবলে পড়ে আপনি সর্বশান্ত হয়ে যাওয়া। এটাও কিন্তু আপনার ওই গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী হয়। তাই 27টা যে নক্ষত্র রয়েছে তার মধ্যে তার সঙ্গে সঙ্গে রয়েছে 9টা গ্রহ আর 12টা রাশি, 12টা ভাব। এই 9টা গ্রহের মধ্যে দুটো রয়েছে ছায়াগ্রহ। এই ছায়াগ্রহের প্রভাব কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবের মধ্যে। এবং এই দুটো ছায়াগ্রহ হচ্ছে একটা রাহু আর একটা হচ্ছে কেতু। এই রাহু এবং কেতু আমাদের জন্মছকের কিছু শুভ গ্রহ বা কিছু শুভ ফল দেয়। এই রকম গ্রহের সঙ্গে যদি নেগেটিভ কানেকশন পায়, তাহলে সেক্ষেত্রে সেই জাতক বা সেই জাতিকার ক্ষেত্রে বা সেই জীব বা সেই প্রাণীটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যায়। কারো ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় আপনারা দেখেন যে গ্রহণ দোষ, শাপিত দোষ, সাধু সর্প দোষ, তারপরে দেখা গেল যে কি না গুরু চণ্ডাল দোষ। এগুলো কিন্তু রাহু কানেক্টেড সবটাই। এবং এই যে কানেকশন পেয়ে গেল দিয়ে একটা অশুভ যোগ তৈরি করে দিল। যে অশুভ যোগ আপনাকে একদম ছোটোর থেকেই, আপনাকে দেখবেন ছোটোর থেকেই অমানবিক করে দেবে। ছোটোর থেকেই আপনাকে অশান্তির মধ্যে নিয়ে যাবে। ছোটোর থেকেই আপনার জীবনের বাধাগুলো তৈরি করতে করতে মানসিক যন্ত্রণার মধ্যে নিয়ে যাবে। ছোটোর থেকেই আপনি এমন কিছু কাজের মধ্যে যুক্ত হয়ে যাবেন যেটা সমাজের ক্ষেত্রে মঙ্গলদায়ক হবে না। যেটা এমন কিছু ছোটোর থেকেই তৈরি করবে যেটা বাবা মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং একদম পুরোপুরি শেষ করে দেবে। বাবা মায়ের কথা শুনতেই পছন্দ করবে না। গুরুজন যারা আছে তাদের বিপক্ষে পরিচালিত হবে, যে তার কারণে সেই জাতকের নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন সব ছারখার হয়ে যেতে পারে। এগুলো সবটাই করে এই গ্রহ, অর্থাৎ এই রাহু গ্রহের কম্বিনেশন, কানেকশন। সেই জন্য আমি বারবার বলি যে জন্মছকের নির্দিষ্ট যে কানেকশন রয়েছে তার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি চলতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা, নির্দিষ্ট যে স্বপ্ন, সেগুলো ধীরে ধীরে পূরণ হবে। এবং এই যে আগামী যে তিথিগুলো আসছে, খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে সামনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ। কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছরের নির্দিষ্ট করে 4টে দেখবেন গ্রহণ হয়। এবং এই 4টে গ্রহণের মধ্যে দুটো হচ্ছে চন্দ্রগ্রহণ, দুটো হচ্ছে সূর্যগ্রহণ। যে গ্রহণের প্রভাব সেই জাতক জাতিকাকে আরও জায়গাটা আরও সমস্যার মধ্যে ঠেলে দেয়। এবং সেইগুলোর প্রতিকার, প্রতিবিধান সেই নির্দিষ্ট ক্ষণ, তার ডেট, সেই সময়টার মধ্যে করতে হয়। সেই জন্য আগামী দিনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে গ্রহণের একটা নির্দিষ্ট সময়। আমি সেটা নিয়ে বিস্তারিত বলবো। তার আগে বলবো যে এই রাহু আমাদেরকে কতভাবে সমস্যায় ফেলতে পারে। দেখবেন অনেক জাতক জাতিকার মধ্যে গ্রহণ দোষ, অর্থাৎ রবির সঙ্গে চন্দ্র কানেক্টেড হয়ে গেছে, যে গ্রহণ দোষ করে রেখেছে। তার মানে সেই জাতক জাতিকার জীবনের নিজস্ব প্রাপ্তি যেটা রয়েছে সেই প্রাপ্তি সে পায় না। তার মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, তার মধ্যে অনেক কিছু পজিটিভস রয়েছে, কিন্তু সেটা সে তার নিজের কাজে ব্যবহার করতে পারে না, অন্যকে সে কিন্তু দিয়ে দেয়। আবার কখনো কখনো শাপিত দোষ, যেটা শনি এবং রাহু কানেকশন হয়,
সেই শাপিত দোষ জাতকের কেরিয়ারের জায়গাটাকে নিয়ে বারংবার ডিস্টার্ব করে। শুধু কেরিয়ার বলবো কেন, তার জীবনের নির্দিষ্ট যে লক্ষ্যগুলো পূরণ হতেই দেয় না। শেষ মুহূর্তে প্রথমের দিকে আশ্বাস দেয়, প্রথমের দিকে একটা জাতক জাতিকা বিভিন্নভাবে সে এগিয়ে যাচ্ছে, তাকে পিছন থেকে সহযোগিতা করে, কিন্তু শেষ মুহূর্তে যখন সে লাস্ট স্টেপটা নিতে যায় তখন তাকে বাধা তৈরি করে দিয়ে তাকে মর্মাহত করে এবং মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়, এবং একটা সময় এই সকল জাতক জাতিকারা ডিপ্রেশনে চলে যায়। তাহলে এতটা ভয়ানক এই যোগটা, যেটা একটা জাতক জাতিকার মধ্যে থাকলে সেই জাতক জাতিকা এই দিকে প্রভাবিত হয়। আমি কেন এগুলো নিয়ে আজকে আলোচনা করছি, কারণ আগামী প্রত্যেকটা দিন রয়েছে শুভ, যেটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিত হয় এবং যেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করা সম্ভব, এবং কিছু গাইডলাইন অবশ্যই তাকে মেনে চলতে হয়। দেখবেন কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে সাধু সর্পদোষ, কেতু শনি কানেকশন কি হয় না, সেই সকল জাতক জাতিকার জীবনে এর ক্ষেত্র হওয়া জিনিসকে আটকে দেয়, কোনোভাবে কিছু হতে দেয় না। এমনকি সে শারীরিক সমস্যার মধ্যে ভোগে, শারীরিক সমস্যা তার লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে। এবং অনেক সময় এরা অপ আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আপনারা অনেকে বলেন না জিনের প্রভাব, জিনের প্রভাব, এদের মধ্যে জিনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অপ আত্মার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো পিশাচিনীর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো রকমের কালা জাদুর দ্বারা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে এই এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আবার দেখবেন কোনো কোনো জাতক জাতিকার গুরু চণ্ডাল দোষ, এ সকল জাতক জাতিকার জীবনটাই পুরো অস্থির জায়গা তৈরি করে দেয়। স্বপ্ন যা দেখে সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারে না, এবং এই সকল জাতক জাতিকারা গুরুজন যারা আছে তাদের কথাই শোনে না, কারণ গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ চণ্ডাল হচ্ছে রাহু আর গুরু হচ্ছে বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতির সঙ্গে যখন ওই চণ্ডাল এর যোগ হয় তখন সেটা গুরু চণ্ডাল হয়ে যায়, এবং এই সকল জাতক জাতিকারা যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের সঙ্গে একটা রাফ ব্যবহার করে, এবং কখনো কখনো বাবা মায়ের কথার অবাধ্য হয়ে সে নিজে এমন কিছু কাজ করতে যায় যেটা জীবনে তার সফলতা আসে না, এবং একটা সময় সেও কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কারণ তার স্বপ্ন ছিল, সে নিজে কিছু করবে বলেছিল, কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে পারে না, কারণ সে ভুল ট্র্যাকে চলে যায়। এবং এই সকল জাতক জাতিকারা অনেক সময় নেশায় আসক্ত হয়ে যায়, নেশা ভানে আসক্ত হয়ে যায়, কখনো কখনো এমন কিছু কর্ম করে বসে, এবং এটা প্রত্যেকটা আমি ভাবগত কানেকশন এবং ডিগ্রিগত কানেকশনের ওপর হয়, এবং সেই কানেকশন যদি পেয়ে যায় এরা এমনকি সমাজ বিরোধীমূলক কোনো কর্মের মধ্যে কিন্তু চলে যেতে পারে। সেই জন্য এগুলো যাদের রয়েছে তারা অবশ্যই তার সঠিক প্রতিকার প্রতিবিধান করার অবশ্যই চেষ্টা করবেন। আপনার সন্তানের যদি থাকে তাহলে সেগুলো কিন্তু খুব মারাত্মক পরিস্থিতি, কারণ আপনার সন্তান আপনার কথা শুনবে না, এমনকি এরা ধারণ পর্যন্ত কোনো কিছু করতে চায় না। আমি বারবার বলি, ধারণ করা আর মায়ের ক্ষেত্রে তার নির্দিষ্ট ক্রিয়া করা এটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। অনেক সময় দেখবেন যে সন্তান ধারণ করতে চাইছে না, তাতে কি আছে, মা বাবা তাকে যদি সঠিকভাবে সেই জিনিসটাকে ধারণ করে সেই যদি নির্দিষ্টভাবে কাজ করে তাহলে তার সন্তানের এফেক্ট হবে, এবং এগুলো আমি করে দেখেছি, সেই জন্যই বারবার বলছি। কারণ সন্তানের সঙ্গে মায়ের একটা অঙ্গাঙ্গিভাবে ভীষণ সংযুক্তি রয়েছে, যেটা সন্তান এবং মা বা তার পিতা সেই কানেকশনগুলো সেই কিন্তু করতে পারে। কারণ কখনো কখনো দেখবেন এমন একটা খুব দূরবর্তীতে রয়েছে সন্তানের হয়তো কোনো রকমের শারীরিক সমস্যা হয়েছে, মা কিন্তু বুঝতে পারে যে তার সন্তানের মনে হয় কিছু হয়েছে, বাবা কিন্তু বুঝতে পারে যে
তার মনে হয় কিছু হয়েছে, আবার বাবা মায়ের কিছু হলে সন্তানও কিন্তু তার কিছুটা আভাস পায়, কিছুটা বোঝে। তাহলে এইগুলোর হচ্ছে আত্মার সঙ্গে কানেকশন রয়েছে তার সন্তানের। সেই জন্য আমি বারবার বলি, সেই সন্তান আপনার ধারণ করতে চাইছে না, আপনি নিজে ধারণ করুন, নিজে করুন, সন্তানের জন্য আপনি তার সঠিক ক্রিয়াগুলো করুন, তাতেই সন্তানের উন্নতি হবে। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার নিয়মের মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অশুভ যোগ, রাহু যেটা মারাত্মক পরিস্থিতি নিয়ে যায়, কেতু মারাত্মক পরিস্থিতি নিয়ে যায়। দেখুন অনেক সময় চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়ে আছে। তাহলে এই চন্দ্র কেতু অস্বাভাবিকভাবে একটা জাতক জাতিকাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়, এবং এর ক্ষেত্রেও সেই অপআত্মা বা অশরীরী আত্মা এদেরকে সমস্যায় ফেলে দেয়। কখনো কখনো তার বাড়িতে বা তার পিছনে পিছনে সব সময় চলছে কোনো একটা আত্মা, কোনো এক ব্যক্তি, কোনো এক মানুষ, সে কিন্তু অনুভব করছে কিন্তু সে কোনোভাবে দেখতে পাচ্ছে না। তাহলে এগুলোর কিন্তু প্রভাব তৈরি হয়, এবং যার কারণে তার জীবনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এবং জীবনে একদম লাস্ট মোমেন্টে গিয়ে হয়ে যাওয়া জিনিসকে আটকে রেখে দেওয়া বা ক্যান্সেল হয়ে যাওয়া, এগুলো হয়। দেখবেন সাধারণত বিবাহ লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে বিবাহ ওটা হচ্ছে না। কখনো কখনো সন্তান ধারণের ক্ষেত্রে এই কেতু বিশেষভাবে সমস্যা তৈরি করে দেয়। এই কেতু মঙ্গলযুক্ত হয়ে পঞ্চমে কানেক্টেড হয়ে গেলে পরে সেই সকল জাতক জাতিকার ক্ষেত্রে সেই জাতিকার ক্ষেত্রে সন্তান আসছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো অশুভ যোগ, যেগুলোর প্রতিকার প্রতিবিধান আগামী দিনে সম্ভব হয়। এই রাহু কেতুর যে নেগেটিভ এনার্জি যাদের ক্ষেত্রে রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান আগামী যে প্রত্যেকটা দিন রয়েছে একদম গ্রহণ পর্যন্ত, প্রত্যেকটা দিনই শুভকর রয়েছে। সেই জন্য যাদের রয়েছে তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়টাকে কাজে লাগান। যার জন্য হয়তো আপনার সন্তানটা আপনার অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান আপনার কথা না শুনে অবাধ্য হয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, আপনার সন্তান সে নিজের মতো চলতে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাহলে এগুলোর কিন্তু আবার বলছি যে আপনার জন্মছক, আপনার সন্তানের জন্মছকের কানেকশন। কখনো কখনো দেখবেন যে একটা জাতক জাতিকার চন্দ্র রাহুযুক্ত অঙ্গার যোগ, অঙ্গার অর্থাৎ কয়লা কখন হয়, সেটা যখন আগুনে পুড়ে কাঠ যখন কয়লায় রূপান্তরিত হয়, তার মধ্যে জেদ, তার মধ্যে দাম্ভিকতা, তার মধ্যে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, তার মধ্যে মাথা গরম হয়ে যাওয়া, তার প্রভাব থাকবে তার মধ্যে। এবং এটাকে বলা হয় ছন্ন ছড়া দোষ। জীবনে স্থায়ীভাবে কোনো কিছু করতে পারে না এরা। জমি জায়গা কিনবে, বিক্রি করে দেবে, বাড়ি তৈরি করবে, সেই বাড়িতে বেশি দিন বসবাস করবে না, বিবাহ করবে, সেই সংসার বেশি দিন করতে পারবে না। কখনো কখনো নেশা পর্যন্ত আসক্ত হয়ে যায়, কারণ তার মধ্যে সেই সিমটমগুলো ছোটোর থেকেই ছিল, মা বাবা হয়তো বুঝতে পারেনি, কিন্তু প্রথম থেকেই ছিল, যেটা হয়তো পেনগুলো বারংবার পরিবর্তন করত, বই খাতা পড়াশোনার সময় খাতাগুলো বারংবার পরিবর্তন করে ফেলত। এটা তার জীবনের ছন্ন ছাড়া দোষ, যেটা আজকে যে বয়সের সঙ্গে সঙ্গে সেই পরিবর্তনের জায়গাগুলোরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই কখনো বিবাহিত জীবনে সে স্থায়ীভাবে থাকে না, কখনো তার জীবনের সংসার স্থায়ীভাবে করতে পারে না, কখনো তার জীবনের বাড়ি ঘর সেগুলো স্থায়ীভাবে রাখতে পারে না, সম্পত্তি অর্থ স্থায়ীভাবে রাখতে পারে না। এগুলো তার মধ্যে প্রভাব, তার মধ্যে সমস্যা তৈরি করেছে। আমি বারবার বলি, 9টা গ্রহ জীবনের একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে কানেকশন রয়েছে, এবং প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সে কিন্তু গাইড করছে, কখনো কখনো আপনাকে সমস্যায় ফেলে দিচ্ছে। কোন গ্রহ আপনার জীবনের সমস্যা করছে, কোন গ্রহ আপনার জীবনের শুভত্ব দিচ্ছে, এগুলো কিন্তু
দেখা গেল যে গ্রহটা আপনার ক্ষেত্রে শুভত্ব দেওয়ার কথা সেই গ্রহটা আপনাকে বারংবার অশুভত্বই দিচ্ছে। কারণ সেই গ্রহের সঙ্গে রাহু বা কেতু সেই নেগেটিভ ভাইব্রেশন দিয়ে আপনার ছোট থেকেই আপনি সারাটা জীবন খেটেই যাচ্ছেন, অর্থ রোজগার করছেন, জমাতে পারছেন না, মানুষের ভালোবাসা পাচ্ছেন না, কষ্ট সহ্য করেই যাচ্ছেন এবং বারংবার আপনি বিভিন্ন ঘাত প্রতিঘাতে অপমানিত হচ্ছেন, জীবনের সফলতা আসছে না, এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তাই এগুলোর কিন্তু সঠিক প্রতিকার রয়েছে। আমি বারবার বলি যে আপনি এই জন্ম গ্রহণ করেছেন, তার আগের জন্মে অন্য কিছু হয়তো ছিলেন, হয়তো মানব জন্মই ছিল আপনার, কিন্তু যে কর্ম করেছেন সেই কর্ম মধ্যে কিছু ঘাটতি ছিল। সে যে কর্ম করেছেন সেটা আপনি জ্ঞানত হোক অজ্ঞানত হোক, আপনি এমন কিছু কর্ম করে বসে গেছেন বা করেছিলেন যার জন্য এই জন্মে আপনাকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, তার সেই ঘাত প্রতিঘাতগুলো আপনাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা কিন্তু বাস্তব, এটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তারাও বোঝেন। সেজন্য এগুলোর কিন্তু নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট যেগুলো বলা হয় প্রায়শ্চিত্ত, যে নির্দিষ্ট যে ক্রিয়া সেটার মাধ্যম দিয়ে আপনাকে যদি চলতে পারেন বা আপনি যদি চলতে পারেন তাহলে ধীরে 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 আপনার এই জায়গার পরিবর্তন হবে। কেন আজকে এই জিনিসগুলো আলোচনা করলাম, খুব তার গুরুত্ব রয়েছে। কারণ আগামী যে তিথি শিব, আমাদের শিবের যে শিবরাত্রি যোগ, এই শিবরাত্রি যোগ খুব গুরুত্বপূর্ণ। কারণ আগের দিন 15ই ফেব্রুয়ারি হচ্ছে শিবের অর্থাৎ শৈব মতে শিবরাত্রি যোগ, পরের দিন সেটা হচ্ছে বৈষ্ণব মতে শিবরাত্রির যোগ, এবং তারপরে আমাবস্যার তিথি শুরু হবে। আমাবস্যার সমাপ্তির পরে গ্রহণ তৈরি হবে ভারতবর্ষের, সেটা অদৃশ্য, কিন্তু এই গ্রহণটা এই বছরের জন্য সর্বপ্রথম গ্রহণ ইংরাজি সাল অনুযায়ী। এবং এই যে প্রত্যেকটা তিথি, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা কানেকশন, আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর প্রতিকার প্রতিবিধান সম্ভব। শিব সংহারের প্রতীক, শিবের যে নির্দিষ্ট ক্রিয়া রয়েছে সেটা 4 প্রহর ধরে পুজো হবে, কখনো দুধ, কখনো দই, কখনো ঘি, কখনো মধু দিয়ে। তাই দুধ, দই, ঘি, মধু সংমিশ্রণে বা কখনো কখনো আলাদা আলাদা করে শিবের 4 প্রহরে 4 ভাবে পুজো হয় এই নির্দিষ্ট তিথিতে। কারণ এই নির্দিষ্ট তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল এবং সেক্ষেত্রে সেই বিবাহের ক্ষেত্রে যে বাধা প্রতিকূলতা আপনাদের জীবনে রয়েছে তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান। কারোর ক্ষেত্রে হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে অশুভ যোগগুলো বললাম রাহু কানেক্টেড, তার কারণে আপনার ক্ষেত্রে লাস্টে গিয়ে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে, হতেই চাইছে না, তার সঠিক ক্রিয়া রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেলো এমন কিছু অশুভ যোগ রয়েছে যেটা আপনি মানসিকভাবে ভীষণ ভীষণ খারাপ জায়গায় চলে গেছে আপনার, তাহলে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এবং তার পরক্ষণেই অমাবস্যার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট যে সংলগ্ন সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ। চতুর্দশী তিথির সমাপ্তি, অমাবস্যার তিথির শুরু, তারপরে কি হবে, তারপরে হচ্ছে গ্রহণ লাগবে পরের দিন 17ই ফেব্রুয়ারি। তাহলে এই যে যোগগুলো রয়েছে এগুলোতেই প্রতিকার প্রতিবিধান করতে হবে। কিন্তু এই ভারতবর্ষে এই গ্রহণটা আমরা দেখতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গার থেকে এই গ্রহণ দেখা যাবে। কিন্তু এই গ্রহণটার আর এক নাম দেওয়া হয়েছে জ্যোতিষ বিদ্যায়, অর্থাৎ এই জ্যোতির্বিদ্যাতে এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। কেন বলা হচ্ছে? এটা সম্পূর্ণভাবে গ্রহণের মধ্যে পর্যায়ে যাচ্ছে না। রিং অফ ফায়ার
অর্থাৎ চন্দ্র সে সূর্যকে গার্ড করবে ঠিকই, কিন্তু সেই চন্দ্রের সেই গার্ড, সূর্যের যে গার্ডটা, সেটা সম্পূর্ণভাবে সূর্যকে গার্ড করতে পারবে না। সূর্য যেখানে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের যেখানে অবস্থান থাকবে এবং পৃথিবীর যেখান থেকে নির্দিষ্টভাবে এটা দেখা যাবে, সেই জায়গাটার যে কানেকশনটা পাবে, যে লিঙ্কটা পাবে, সেখানে চন্দ্রকে বোঝা যাবে চন্দ্র এখানে অবস্থান করছে ঠিকই, কিন্তু সূর্যকেও দেখা যাবে। অর্থাৎ একটা খুব দেখবেন টর্চ লাইট যখন জ্বলছে, তার সামনে যদি একটু তার মাপের, অর্থাৎ তার সেই মুখটার থেকে একটু ছোট মাপের কোনো কিছু যদি সেখানে গার্ড করে, দেখবেন চারিদিক দিয়ে এই টর্চের লাইটটার কিন্তু বাইরে ফোকাস হয়ে চলে আসছে এবং সেটা একটা রিংয়ের মতো তৈরি হবে এটা এই গ্রহণে। সেজন্য এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকের জীবনে। ভারতবর্ষে কেন, সারা পৃথিবীর বুকে যে সকল জীব, যে সকল প্রাণী রয়েছে, তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ এই একটা নির্দিষ্ট ক্ষণ আসছে এবং এই জন্য এটাকে বলা হচ্ছে রিং অফ ফায়ার। এবং এটা ভারতবর্ষের দেখা যাবে না। কোথায় দেখা যাবে এবং কোন সময় হবে? এই রিং অফ ফায়ার বলা হচ্ছে যে এটা বিশেষ করে ভারতবর্ষে তো দেখা যাচ্ছেই না, এবং এইটার নির্দিষ্ট যে সময় 17ই ফেব্রুয়ারি 5:26 থেকে, ভারতীয় টাইম 5:26 থেকে শুরু হবে এবং 7:56, 5:26 থেকে শুরু হবে, 5:57 পর্যন্ত চলবে। এটা কিছুটা অনেকের হয়তো বলা হচ্ছে এটা ভারতবর্ষে যেহেতু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তার প্রভাবটা একটু কম থাকবে, তার ক্ষতি বা নেগেটিভ ভাইব্রেশনটা, আপনার জীবনের যে নেগেটিভ ভাইব্রেশনটা আসবে সেটা কম থাকবে। এবং এই সময়টা অবশ্যই যাদের এই গ্রহণ দোষ, রাহু দ্বারা পীড়িত যারা রয়েছেন, রাহু আপনার জীবনে সর্বশান্ত করছে বা কেতু আপনার জীবনে সর্বশান্ত করছে, তারা কিন্তু খুব কেয়ারফুলি চলবেন এবং এই নির্দিষ্ট সময়টা নিজেকে একটা কোনো ছাতার নিচে আবদ্ধ রাখার চেষ্টা, অর্থাৎ বাইরে যাবেন না, আকাশের নিচে না যাওয়াটা ভালো ওই নির্দিষ্ট সময়টা, তাতে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। এবং এই সূর্যগ্রহণ, অর্থাৎ বলছে অ্যানুলার সূর্যগ্রহণ, এটাকে অ্যানুলার সূর্যগ্রহণও বলা হয়, অ্যানুলার সূর্যগ্রহণ। এবং এর সঙ্গে সঙ্গে এটা কোথায় কোথায় দেখা যাবে একটু বলে দিই, কারণ এটা বিশেষ করে বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, চিলি এবং জিম্বাবুয়ে এবং নামিবিয়া এবং এই সব জায়গায়, এবং এই সব জায়গাতেই বিশেষ করে দেখা যাবে। এবং আর একটা জায়গায় দেখা যাবে আটলান্টিকা, সাউথ জর্জিয়া, ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি, এই সব জায়গা থেকে এই কিন্তু এই সূর্য গ্রহণ বা এটাকে বলা হচ্ছে যে অ্যানুলার সূর্যগ্রহণ অফ রিং অফ ফায়ার, এটা আপনারা দেখতে পারবেন। অর্থাৎ এই নির্দিষ্ট তিথিটা, আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে বিবাহের বাধা বা জীবনে কোনো কিছু হচ্ছে না, হতাশার মধ্যে রয়েছেন, যাদের ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, যাদের ক্ষেত্রে বিশেষ করে অশুভ যোগ, যেটাকে বলা হয় গুরু চণ্ডাল দোষ রয়েছে, সাপির দোষ রয়েছে, সাধু সর্প দোষ রয়েছে, বা আপনার জীবনে সাকসেস যেখানে আটকে থাকছে যার জন্য, তার জন্য সঠিক প্রতিকারের জায়গা রয়েছে। বিবাহের ক্ষেত্রে যাদের সমস্যা তৈরি হচ্ছে, বিবাহিত জীবন বলুন বা বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে তাদের বলুন, বা আপনি আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা রয়েছে, লক্ষ্য রয়েছে, সেটা পূরণ করতে পারছেন না সেটা বলুন, বা সন্তান আসছে না বলুন, সর্বক্ষেত্রেই এই শিবরাত্রির শুভ যোগ এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা এবং গ্রহণ যোগ, সেই অশুভ দোষকে এই নির্দিষ্ট সময় প্রতিকার প্রতিবিধানের একটা শুভ কানেকশন রয়েছে। সেই জন্য যারা মনে করছেন প্রতিকার প্রতিবিধান করবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমার চেম্বারগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা পেয়ে যাবেন। আর বারবার বলি,
প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। তার জন্য বহু মানুষ শেষে তারা তাদের প্রতিকার নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন আর সকলেই ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নি তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, কারণ তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই পরের সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে এটা টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়ার সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই,
অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররা করছে। আমি এইভাবেই করে থাকি। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত দুদিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে, এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী, এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়, এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন, এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে
নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপর তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয় এবং সেটা আমি দেখি যে হ্যাঁ এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে, তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু তাই জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। এই ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে, তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পারে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিনতর কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে।
শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।